ওয়েলকাম ব্যাক ভাই ব্রাদার। তো কেমন আছো তোমরা? রাফি গল্পর সিজন 3 পার্ট 7 নিয়ে আইসা পড়ছি। তো বেশি কথা না কয়ে ভিডিও শুরু করা যাক। এটা দেখার পর রাফি ঋতুকে বলে, আপনি কিন্তু বললেন না কেন আপনি আত্মহত্যা করতে যাচ্ছিলেন। ঋতু নিশ্চুপ। রাফি বলল, আচ্ছা থাক, বলা লাগবে না। তা আপনার বাবা মা নেই? ঋতু তাও নিশ্চুপ। রাফি বলল, বুঝছি, আপনার কিছুই নেই, বলা লাগবে না। ঋতু বলল, আমার এক সময় সব কিছুই ছিল, কিন্তু আজ আর নেই। রাফি বলল, আগে ছিল এখন নেই মানে? ঋতু বলল, একজনকে ভালোবাসতে গিয়ে আমার সবকিছু হারাতে হয়েছে, সে আমার সবকিছু কেড়ে নিয়েছে। রাফি বলল, কাকে ভালোবাসছিলেন আর সে কি করে আপনার সবকিছু কেড়ে নিল? ঋতু বলল, তা অনেক বছর আগের কথা। তখন আমি একজনকে ভালোবাসতাম, কিন্তু জানতাম না যে সে কখনো আমাকে ভালোবাসছে কিনা। সে যখন যা চেয়েছে আমি তাকে তাই দিয়েছি। আমি আমার বাবা মার একমাত্র মেয়ে ছিলাম। আমার বাবা মা টাকা পয়সার কোনো অভাব ছিল না। আমি তাদের অনেক আদরের মেয়ে ছিলাম। কিন্তু তখন আমি একটা ছেলেকে পছন্দ করি। সে দেখতে সুন্দর ছিল, কিন্তু আমি তার আসল রূপ কখনোই দেখিনি। আর যত দিন যায় সে আমার কাছ থেকে তার জন্য অনেক কিছুই চাইতো। রাফি বলল, আর আপনি কি দিতেন? ঋতু বলল, দিতাম, কারণ আমি তাকে অনেক ভালোবাসছিলাম। রাফি বলল, তারপর? ঋতু বলল, দিন দিন তার চাওয়াটা অনেক বেশি হয়ে যাচ্ছিল। এমন সময় গিয়েছে সে আমার কাছ থেকে লাখ লাখ টাকাও নিয়েছে। কিন্তু রাফি বলল, কিন্তু কি? ঋতু বলল, কিন্তু এমন সময় সে এসবের বাইরেও অনেক কিছু চাওয়া শুরু করলো, যা প্রথমে আমি না দিতে চাইলে এক সময় আমি তা দিতে বাধ্য হই, কারণ আমি তাকে অনেক ভালোবাসতাম। রাফি বলল, সে কি চেয়েছিল? ঋতু বলল, সে একটা সময় গিয়ে আমার সাথে শারীরিক সম্পর্ক করতে চেয়েছিল। আমি না চাইলে তাতে রাজি হয়েছি, কারণ আমি চাইনি সে কখনো আমাকে ছেড়ে চলে যাক। আর দিন দিন তার এই চাহিদা অনেক বেড়েই যাচ্ছিল। এভাবে আরো 3 বছর চলছিল। আর তার চাওয়ার পরিমাণ এক সময় এতই বেড়ে গেল যে আমি তাকে বললাম যে আমি আর তার কোনো চাওয়া পূরণ করতে পারবো না, আমাকে তার বিয়ে করতেই হবে। রাফি বলল, তাহলে সে কি আপনাকে বিয়ে করলো? ঋতু বলল, আমি যখন তাকে এই কথা বললাম তখন সে অনেকটাই রেগে গিয়েছিল, কিন্তু আমি তখন তার উপর অনেকটাই অতৃষ্ট হয়ে গিয়েছিলাম। আমি তাকে স্পষ্টভাবে বলে দিয়েছিলাম যে আমাকে বিয়ে না করলে তার সাথে আমি আর কোনো সম্পর্কই রাখবো না। তাও সে রাজি হয়নি, কিন্তু আরো অনেক দিন পর সে হঠাৎ করে সে আমাকে বিয়ে করতে রাজি হয়। রাফি বলল, পরে আপনিও রাজি হলেন? ঋতু বলল, আমি তো তাকে ভালোবাসতাম, তাই সে যখন এ কথা বলল তখন আমি তাকে বিয়ে করতে এক পায়ে রাজি ছিলাম। কিন্তু আবার আমার বাবা মা রাজি ছিল না, কারণ সে কিছুই করতো না। কিন্তু আমি তো তাকে ভালোবাসতাম। আর আমি আমার বাবা মায়ের আমি একমাত্র মেয়ে হওয়ার কারণে শেষে বাবা মা তার সাথে আমাকে বিয়ে দেয়। রাফি বলল, তাহলে তো আপনাদের বিয়ে হয়ে গেল, তাহলে কি হলো? ঋতু বলল, কিন্তু তাকে বিয়ে করে আমি আমার জীবনের এক অভিশাপ ডেকে আনি। রাফি বলল, অভিশাপ কেন এনেছিলেন? ঋতু কাঁদতে কাঁদতে বলে, তাকে বিয়ে করার পর আমি ভেবেছিলাম সে এখন ভালো হয়ে যাবে আর সে আমাকে ভালোবাসবে, কিন্তু হলো না। তার চাহিদা আরো বেড়ে গেল। আর আমি বাবা মার একমাত্র মেয়ে হওয়ার কারণে সব সম্পত্তি তার হাতে ছিল, কিন্তু সে অনেক খারাপ জায়গায় ব্যবহার করতো আমাকে। আমি যখন তার সব কাজে রাজি ছিলাম না তখন সে অনেক আমাকে মারধর করতো। এক পর্যায়ে সে বাবাকে জোর করে তার নামে সব সম্পত্তি লিখে নিল। রাফি বলল, তারপর কি হলো? তখন ঋতু বলল, তার অত্যাচারের পরিমাণ আরো বেড়ে গেল। তার তখন আমার উপর আর কোনো নজরই ছিল না, আর সে আমাকে আর ভালোই বাসতো না। সে সারাদিন অনেক খারাপ খারাপ কাজ করত, আর রাতে এসে আমার উপর অত্যাচার করত। রাফি বলল, আপনি এসব আপনার বাবা মাকে বলেননি? ঋতু বলল, আমি প্রথমে বাবা মাকে না বললেও তারা এক সময় এসব বুঝতে পারে, কিন্তু আমি তাদের তখন কিছুই বলিনি, কারণ আমার কথা মতোই তারা আমাকে তার সাথে বিয়ে দিয়েছিল। রাফি বলল, আপনি কি তাহলে এভাবেই সহ্য করতেন? ঋতু বলল, তাছাড়া তো আর আমার কিছুই করার ছিল না, কারণ আমি তখনও তাকে অনেক ভালোবাসতাম, আর তার নামে তো সব সম্পত্তিও ছিল। রাফি বলল, কিন্তু আপনার বাবা মা কিছু করেনি? ঋতু বলল, শুরুতে কিছু না করলো, এক সময় আমি তাদেরকে সব বলি, তখন তারা তার সাথে কথা বললে সে অনেক রাগ করে আর আমাকে তালাক দেওয়ার হুমকি দেয়। এরপরও বাবা মা পুলিশের কাছে যেতে চাইলে আমি তাদেরকে তা নিষেধ করি, কারণ আমি মনে করছিলাম সে এক সময় তার সব ভুল বুঝতে পারবে। রাফি বলে, তাই বলে আপনার এত অত্যাচার সহ্য করা ঠিক হয়নি? ঋতু বলল, আমি না চাইলেও কিছু করার ছিল না, আর তাই আমি এক সময় সিদ্ধান্ত নেই যে আমরা যদি একটা বাচ্চা নেই তাহলে ও হয়তো বা ভালো হয়ে যাবে। তাই আমি ওকে না বলে একটা বাচ্চা নিলাম, আর প্রথম ওকে বললাম না, এমনকি আমার বাবা মাকেও বললাম না। এভাবে 4 মাস পর ওর যেদিন জন্মদিন ছিল সেদিন আমি ওকে সারপ্রাইজ দিয়ে হঠাৎ তাকে যখন আমি এই কথা বললাম তখন এমন কাজ করে বসলো যেটা আমি কল্পনাও করার বাইরে ছিল। রাফি বলল, সে আপনার সাথে কি করলো? ঋতু বলল, আমি এই কথা বলার সাথে সাথে সে আমাকে অনেক মারধর করা শুরু করে দেয়, আর এক সময় সে বাচ্চাটাকেও আর রাখিনি। তখন তা না বুঝতে পারলেও পরে বুঝতে পারি। রাফি বলল, কেন সে আপনার সাথে এমন করছিল? ঋতু বলল, সে আসলে কখন আমাকে ভালোবাসেনি, সে সবসময় আমার শরীরটাকে ও আমার টাকাকে ভালোবেসেছিল। রাফি বলল, কিভাবে তা বুঝলেন? ঋতু বলল, সে অন্য মেয়েদের সাথেও সম্পর্ক ছিল, আর সে সেখানে টাকাগুলো নষ্ট করত।
কিন্তু আমি তখনও তাকে কিছু করতে পারিনি। কিন্তু আমার সব কিছু শেষ হয়ে যায় যেদিন কিনা আমার বাবা মা মারা যায়। সেদিন থেকে আমি অনেক অসহায় হয়ে পড়ি। আসলে আমি আমার বাবা মার সাথে থাকতাম না। আমাদের বিয়ে হওয়ার পর আমার বাবা তাকে আলাদা বাড়ি দিয়েছিল, কিন্তু বাবা মারা যাওয়ার পরে আমি আরও ভেঙে পড়ি। রাফি বলল, তাহলে কি আপনি এভাবেই সব মেনে নিচ্ছিলেন? ঋতু বলল, এভাবেই সব মেনে নিচ্ছিলাম, কিন্তু তার এসব আর সহ্য হচ্ছিল না। আর এদিকে সে কোনো কাজও করতো না। এভাবে চলতে থাকার জন্য একটা সময় এসে আমার বাবা মারা যাওয়ার পর আমার বাবার কোম্পানিটাও সে বিক্রি করে দেয়। আমি তখন কিছু বলতে গেলে সে আমাকে অনেক মারধর করতো। রাফি বলল, তারপর? ঋতু বলল, তাও এভাবেই দিন যাচ্ছিল, কিন্তু আমি একদিন জানতে পারি সে আরেকটি বিয়ে করছে। রাফি বলল, আরেকটা বিয়ে করলো সে? ঋতু বলল, আর তার সেই স্ত্রীর সন্তানও ছিল, তারা বিদেশ থাকতো। আমি যখন তাকে এই ব্যাপারে বলি তখন সে সব কিছু অস্বীকার করে। আর আমি সেটা নিয়ে এত একটা ভাবিনি, কারণ আমার বিশ্বাস ছিল যে যতই খারাপ হোক না কেন আমি থাকতে সে অন্য কোনো মেয়েকে বিয়ে করবে না। এসব ঘটনা ঘটার কিছু মাস পরেই আমার মাও মারা গেল। তখন রাফি বলল, আপনার মাও মারা গেল? ঋতু বলল, কিন্তু এমনিতেই মারা যায়নি। রাফি বলল, মানে? তখন ঋতু বলল, আমার স্বামী আমার মাকে খুন করছিল। রাফি বলল, কি বলছেন এসব? ঋতু বলল, হ্যাঁ আমি ঠিকই বলছি। এক সময় আমি বুঝতে পারি সে আমার মাকেও কোনোভাবে মেরে ফেলে। রাফি বলল, কিন্তু এতে তার কি লাভ হতো? ঋতু বলল, আমি শুরুতে না বুঝতে পারলেও পরে বুঝতে পারি সে আমাকেও মেরে ফেলার জন্য পরে চেষ্টা করে। পরে আমি যখন তার সম্পর্কে সব জানতে পারি তখন সে আমাকে আবারও মারার চেষ্টা করে। আর আমি পরে অনেক কষ্ট করে তার থেকে পালাই, কিন্তু সে আমাকে মারার জন্য তার লোকজনকে পর্যন্ত বলে। পরে অনেক কষ্টে তাদের থেকে পালিয়ে এখানে আসি, কিন্তু এখানে এসেও তার লোকজন আমাকে খুঁজে মেরে ফেলার জন্য। আজ আমার কাছে আর কিছুই নেই, আর তাই আমি তখন নিজেকে শেষ করে দিতে যাচ্ছিলাম। তার মাঝখান থেকে আপনি আমাকে বাঁচালেন। তখন রাফি বলল, আমি বাঁচাইনি, আল্লাহ পাক আপনাকে বাঁচিয়েছেন। মারা যাওয়ার মধ্যে কোনো সমাধান নেই, আপনার বেঁচে থাকাটা অনেক দরকার, অন্তত বাকি জীবনটা ভালোভাবে কাটানোর জন্য। ঋতু বলল, ওর সাথে আমার 8 বছর আগের পরিচয়, তখন তাকে আমি এতটা ভালোবাসছিলাম যা বলার বাইরে। তারপরও আজ সে আমাকে মেরে ফেলতে একবারও ভাবিনি। রাফি বলল, আপনি তার কথা বাদ দিন, এসব মানুষ কখনো ভালো হয় না, এরা পশুর চেয়েও নিচু জাতি। তারপর রাফি আর ঋতুর সাথে কোনো কথা না বলে নিশ্চুপ হয়ে থাকে আর নিজের মনেই ভাবতে থাকে, এই কি সেই ঋতু? বারবার এই কথা ভাবে আর নিজেকে আবারও বুঝায় এটা যেন তার ভালোবাসার মানুষ ঋতু না হয়, কারণ সে কখনো চায় না তার ভালোবাসার মানুষটা এত কষ্ট কখনো সহ্য করুক। এদিকে মিম এখনো সেই রাফির কথাই ভাবছে। তারপর সে আবারও হৃদির কাছে গেল আর তার কাছে গিয়ে ভাবতে থাকি হৃদির সাথে কি সত্যি রাফির সম্পর্ক আছে নাকি রাফির সাথে তার কোনো সম্পর্ক নেই। তখনই হঠাৎ মিম খেয়াল করে যে হৃদির জ্ঞান ফিরে এসেছে। আর হৃদির জ্ঞান ফিরে আসলে হৃদি বলল, আমি কোথায়, আমি এখানে কি করছি? মিম বলল, আপনি এখন হাসপাতালে আছেন। ঋতু বলল, কিন্তু আমি এখানে কি করছি? মিম বলল, আপনি অসুস্থ তাই এখানে আছেন। ঋতু বলল, ও কিন্তু রাফি কোথায়? মিম বলল, সে নেই। ঋতু বলল, নেই মানে? মিম বলল, মানে সে চলে গেছে। ঋতু বলল, কিন্তু আমার মনে আছে তার সাথে আমার শেষ কথা বলছিলাম। মিম বলল, হতে পারে, কিন্তু সে এখন এখানে নেই। ঋতু বলল, তা আপনি কে? এখানকার ডাক্তার। মিম বলল, কিন্তু রাফি আপনার কি হয়? ঋতু বলল, কেন কি হয়েছে? মিম বলল, আমি জানতে চেয়েছি, আপনি বলেন সে আপনার কি হয়? ঋতু বলল, সে আসলে আমার কিছুই হয় না, সে আগে আমার অফিসে চাকরি করত, সে সূত্রে তার সাথে আমার পরিচয়। মিম বলল, এর চাইতে বেশি কিছু নয়? ঋতু বলল, এর চাইতে বেশি কিছু না, তবে তাকে আমার ভালো লাগে। কিন্তু এসব আপনি কেন জিজ্ঞাসা করছেন? মিম বলল, রাফিকে আপনার ভালো লাগে মানে কি বলতে চাইছেন? ঠিক তখনই সেখানে কোথা থেকে যেন মাসুদ আসলো আর মিমকে দেখে বলল। তখন মাসুদ বলল, এটা কোনো কথা হলো? তুমি কাল রাতেও বাড়িতে আসলে না, আমি না কতই অপেক্ষায় ছিলাম তোমার জন্য, আর তুমি এখানে এখনো আসো? মিম বলল, এটা হাসপাতাল, মুখ সামলে কথা বলুন। মাসুদ বলল, আরে কি মুখ সামলে কথা বলবো, তুমি তো আমার কাছে। তখনই মাসুদের চোখ পড়ে হৃদির উপর, আর হৃদিও তখন তাকে দেখতে পেয়ে বলে, এই লোক এখানে কেন? আপনি এখানে কেন এসেছেন? তখন মাসুদও তাকে দেখে অবাক হয়, কারণ সেই বা এখানে কি করছে। তখন মিম হৃদিকে বলে উঠে। মিম বলল, আপনি তাকে চিনেন? হৃদি বলল, না তেমন চিনি না, তবে 2 দিন ধরে খুব ডিস্টার্ব করছে। মিম মাসুদকে বলে, তাই নাকি, আপনি তাকে ডিস্টার্ব করেন? মাসুদ বললে, আরে তুমিও নাকি যে বলো, আমি আবার তাকে ডিস্টার্ব কেন করতে যাব? আজই তো তাকে প্রথম দেখলাম। হৃদি বলল, মিথ্যা কথা বলছেন কেন? কয়দিন আগেই তো আপনার সাথে একটা রেস্টুরেন্টে দেখা হলো, তখনই তো আমাকে ডিস্টার্ব করলেন।
মিম বলল আচ্ছা আমি বুঝতে পেরেছি, তার জন্য এটা খুব অসম্ভব কিছু নয়। রিদি বলল মানে? মিম বলল তা কিছু না, আমি তার সাথে কথা বলছি। এরপরে মিম মাসুদকে নিয়ে বাইরে আসলে মিম মাসুদকে বলে, মিম বলল আর কত নিচে নামবেন? মাসুদ বলল যতটা নিচে তুমি নামাতে বাধ্য করো। মিম বলল আপনি আমার মাকে কি বলছেন? মাসুদ বলল কি বলছি? মিম বলল আপনি বলল আমাকে বিয়ে করবেন না। মাসুদ বলল তোমাকে তো এই কথাটাই বলছি, তাহলে তোমার মাকে বললে সমস্যা কি? মিম বলল আপনার তো সাহস কম না, আমাকে বিয়েও করবেন না, আবার আমার কাছে এসেছেন, আর এমনি তো আমি আপনাকে বিয়ে করব না। মাসুদ বলল আমিও তো তোমাকে ভুলে যেতে চাই, কিন্তু তোমার সেই ভিডিওটা আমাকে ভুলতে দেয় না। মিম বলল আপনি যদি আরেকবার আমার কাছে এসেছেন তাহলে কিন্তু। মাসুদ বলল তাহলে আমি ভিডিওটা সবাইকে দেখিয়ে বেড়াবো। মিম বলল তুই যতই যা করিস না কেন আমি আর তোর কোনো কথাই শুনবো না, তুই যা পারলে কিছু করিস। মাসুদ বলল বুঝছি, এখনো তাহলে রাফির ভূত মাথা থেকে নামিনি। থামো, আগে এই ভূতটাকে মাথা থেকে নামাতে হবে। মিম বলল তুই যত যাই করিস না কেন আমি রাফিকেই ভালোবাসি আর তাকেই ভালোবাসবো, আর তোর মতো কোনো পশুকে ভালোবাসবো না। মাসুদ বলল অনেক কথা বলা শিখছো তাই না? থামো, সব কথা বলা শিখাচ্ছি। এরপর মাসুদ আর কিছু না বলে দাঁত কামড়িয়ে দাঁত কড়িমড়ি করতে করতে চলে গেল। এদিকে রাফি আর ঋতু কিছু সময় পর ফরিদপুর পৌঁছায়। তখন রাফির সাথে ঋতুও নামলো। ঋতু রাফিকে বলে উঠে এটা কোথায় আপনি নিয়ে আসলেন? রাফি বলল কেন, যেখানে আমার আসার কথা সেখানেই তো আমি আপনাকে নিয়ে আসলাম। তখন রাফি কি বলবে তা সে নিজেও জানে না, কারণ তারও আসলে কোথাও থাকার জায়গা নেই। তখন রাফি একটা কায়দা করে ঋতুকে বলে আমি এক কাজ করি, আমি আপনাকে একটা হোস্টেলে রেখে আসি, আপনি সেখানেই না হয় থাকুন। ঋতু বলল আপনি এসব কি বলছেন, আমি হোস্টেলে থাকবো মানে? তো গাইস যদি এই ভিডিওতে 15,000 লাইক কমপ্লিট করে দিতে পারেন তাহলে নেক্সট পার্ট খুব শীঘ্রই পাবেন। তো ভিডিওটা সবাই বেশি বেশি করে লাইক করে দেন, চ্যানেলে নতুন না থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।